সকালের দিকটায় দোকানে খুব ভিড় থাকে বলে মাঝে মধ্যে টিফিন করারও সময় পাই না। আজও তেমনি দুজন কর্মচারীকে নিয়ে দোকানদারি করছিলাম। 10-12 জন খরিদ্দার তখনও দাঁড়িয়ে আছে। ব্যস্ত হাতে কর্মচারীরা মাল ওজন করে দিচ্ছে। আমি হিসাব করে টাকা নিচ্ছি, আবার ফাঁকে ফাঁকে মালও ওজন করছি। এরকম সময় ফোনটা একবার বেজে বন্ধ হয়ে গেলে ধরতে পারিনি। দ্বিতীয়বার আবার বাজতেই ফোনটা ধরতে গিয়ে দেখলাম মায়ের ফোন। এরকম সময় মা তো কখনো ফোন করেন না। সঙ্গে সঙ্গে মনে হলো গতকাল রাতে আরুষি বলছিল তার শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। যদিও আজ সকালে সে কিছুই বলেনি, তবুও কেন জানি মনে হলো আরুষির প্রেগনেন্সির 9 মাস 18 থেকে 20 দিন হয়েছে। ওর হঠাৎ কোনো অসুবিধা হয়নি তো? ফোনটা ধরেই বললাম, ব্যস্ত সময়ে ফোন করলে কেন? আরুষি ঠিক আছে তো? না, ঠিক নেই বলে মা বললেন, তুই শিগগির বাড়ি আয়, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে বলে ফোনটা কেটে দিলেন। যা ভেবেছি তাই। মার কথা শুনে বুকের মধ্যে ধড়াস করে উঠল। ফোনটা পকেটে রেখে যাদের মালপত্র দিয়েছিলাম তাদের কাছ থেকে হিসাব করে টাকা নিয়ে অন্যদের উদ্দেশ্যে হাত জোর করে বললাম, বাড়িতে খুব বিপদ, এক্ষুনি আমাকে দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। আপনারা আজকের দিনটা একটু ম্যানেজ করে নিন বলে কর্মচারী দুজনকে দোকান বন্ধ করে চাবি মার কাছে দিয়ে আসতে বলে দোকানের পাশে রাখা স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে মনে হলো শ্বশুর শাশুড়িকে খবরটা দেওয়া দরকার। কিন্তু ওনারা তো এখানে কেউ নেই, ব্যাঙ্গালোরে গেছেন ট্রিটমেন্ট হতে, ফিরবেন এখনও 4 দিন পর। গাড়ি চালাতে চালাতে ঠিক করে নিলাম বাড়িতে গিয়ে দেখি আরুষি কেমন আছে, তারপর ওনাদেরকে ফোন করব। বাড়িতে আসা মাত্র মা বললেন, আরুষির ডাক্তারকে ফোন করেছিলাম, উনি নার্সিংহোমে নিয়ে যেতে বলেছেন। ও কি রেডি হয়েছে বলে আরুষির সামনে যেতেই আরুষি বলল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি বোধহয় আর বাঁচব না। কী যা তা বলছো, তোমার কিচ্ছু হবে না, মা তোমার ডাক্তারের সাথে কথা বলেছেন, এক্ষুনি তোমাকে সেখানে নিয়ে যাব বলে মাকে বললাম, তুমি ওকে রেডি করে দাও, আমি একটা গাড়ি ডেকে নিয়ে আসি বলে পকেট থেকে ফোন বার করে আরুষিকে বললাম, তোমার বাবা মাকে খবরটা দিচ্ছি, তোমাকে খবর দিতে হবে না, আমি বাবাকে ফোন করেছিলাম বলে আরুষি অতি কষ্টেই দম নিতে নিতে বলল, ওনাদের ফিরতে এখনও 4 দিন, তুমি আর দেরি করো না, যাও একটা গাড়ি ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি বলে বাইরে বেরিয়ে এসে স্কুটিতে স্টার্ট দিয়ে বাড়ির কাছে গাড়ির স্ট্যান্ডের দিকে যেতে যেতে মনে পড়তে লাগলো আরুষি যেদিন বুঝতে পারলো সে মা হতে চলেছে তখন তার প্রেগনেন্সির বয়স 1.5 মাসের মতো। তখন থেকে গাইনো স্পেশালিস্ট ডক্টর দীপালি চ্যাটার্জিকে দেখে আসছে। 7 মাস হতেই আরুষির বাবা মা আরুষিকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে অনেক মানুষজনকে নিমন্ত্রণ করে ধুমধামের সহিত সাধের অনুষ্ঠানটা করেছিলেন। কারণ আমাদের বিয়েটা হয়েছিল একেবারে নাটকীয়ভাবে। স্ট্যান্ডে এসে একটা মারুতি কভার ভ্যান ভাড়া করে বাড়িতে এসে টাকা নিয়ে মাকে বললাম, আরুষির ফাইলটা দাও, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো, আমি ওর সঙ্গে যাচ্ছি। মা আরুষিকে একটা নাইটি টাইপের ড্রেস পরিয়ে দিয়েছেন। সেই অবস্থায় আমি আরুষিকে বিছানা থেকে কোলে করে যেই তুলেছি সে কাঁদতে লাগলো। মা এগিয়ে এসে ফাইলটা আমার হাতে দিয়ে আরুষির কপালে একটু আদর করে দিয়ে বললেন, মা হতে গেলে এইটুকু কষ্ট তো সহ্য করতে হবে, কাঁদিস না, গোপাল ঠিক তোকে রক্ষা করবে। ডক্টর চ্যাটার্জির নার্সিংহোমে পৌঁছে আরুষিকে গাড়ি থেকে যখন নামাচ্ছি তখন 2 জন মহিলা স্টাফ একটা স্ট্রেচার নিয়ে এসে আরুষির সঙ্গে তার ফাইলটা নিয়ে এমার্জেন্সিতে চলে গেল। সেখানে যেতে চাইলে একজন সিকিউরিটি গার্ড আমাকে পাশের অফিস করে নিয়ে গিয়ে একটা ফর্ম এগিয়ে দিয়ে বললেন, পেশেন্টের নাম, বয়স, আপনার সঙ্গে পেশেন্টের সম্পর্ক কী সেটাই টিক দিয়ে আপনার পুরো নামটা লিখুন। ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে মিনিট 10 অপেক্ষা করার পর এমার্জেন্সি থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে বললেন, আপনার পেশেন্টকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, ডক্টর চ্যাটার্জি এখন ডেলিভারি রুমে ব্যস্ত আছেন, উনি ফাঁকা হলে পেশেন্টকে দেখে সিদ্ধান্ত নেবেন।
আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা করে দিন। সে দিচ্ছি, কিন্তু আরশিকে অক্সিজেন দিতে হয়েছে বললেন, ও ঠিক আছে তো? ডাক্তারবাবু বললেন ওনার শ্বাসকষ্ট হচ্ছিল বলে ওষুধ আর অক্সিজেন দেওয়া হয়েছে, এখন উনি ভালো আছেন। বললাম আমি একটু দেখব ওনাকে। ডাক্তারবাবু বললেন এখন ভিজিটিং আওয়ার্স নয়, উনি যেখানে আছেন সেখানে আরও অনেক পেশেন্ট আছেন, আপনি সেখানে যেতে পারবেন না। বললাম ঠিক আছে, ভেতরে না হয় যাব না, বাইরে থেকে দেখিয়ে দিন, তারপরে টাকা জমা করে দেব। ডাক্তারবাবু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন আসুন। আরশি যে ঘরটায় আছে সেই ঘরের দরজার সামনে আমাকে দাঁড় করিয়ে ডাক্তারবাবু ভেতরে গিয়ে চোখ বন্ধ করে থাকা আরশির কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু একটা বললেন। আরশি আস্তে আস্তে ঘাড় কাত করে আমার দিকে তাকালো। আমি হাত উঁচু করে বললাম তুমি ঠিক আছো? অক্সিজেন মাস্ক লাগানো থাকায় আরশি হ্যাঁ না কিছু বলতে পারল না, শুধু তার চোখ দুটো জলে টলটল করতে লাগলো। বুঝতে পারলাম আরশি ভয় পাচ্ছে, তাই দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বললাম আমি এখানেই আছি, তোমাকে আর আমাদের সন্তানকে নিয়েই বাড়ি যাব, তুমি চিন্তা করো না। আরশি আমার দিকে তাকিয়ে আছে। ডাক্তারবাবু এসে আমাকে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে এসে বললেন আপনার মিসেসের কি এটা প্রথম ইস্যু? বললাম হ্যাঁ, ওই জন্য উনি এত ভয় পাচ্ছেন বলে ডাক্তারবাবু বললেন আপনি টাকা জমা দিয়ে ফোন নাম্বার লিখিয়ে বসুন, কিংবা যদি কাজ থাকে মিটিয়ে আসতে পারেন। টাকা জমা দিয়ে ওয়েটিং প্লেসে এসে একটা চেয়ারে বসে মাকে ফোন করে বললাম আরশিকে ভর্তি করে দিয়েছি, ও এখন ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি এখানে আছি বলে ফোনটা কেটে দিয়ে আরশির বাবা মানে আমার শ্বশুরমশাইকে ফোন করলাম। শ্বশুরমশাই আমার ফোন ধরেই বললেন অশোক, আরশি এখন কেমন আছে? অক্সিজেন দেওয়া হয়েছে শুনলে টেনশন করবেন, তাই সেটা না বলে বললাম ডক্টরের আন্ডারে ভর্তি করে দিয়েছি, একটু পরে উনি পেশেন্টের কন্ডিশন দেখে ডিসিশান নেবেন। সঙ্গে সঙ্গে উনি বললেন টাকার অসুবিধা হলে আমাকে কিন্তু বলো। না, কোনো অসুবিধা নেই, আপনি ওদিকটা সামলান, এদিককার কোনো খবর হলে আপনাকে বলবো বলে বললাম মা কেমন আছেন? আগামীকাল ওকে ছাড়বে, তারপর 2 দিন পর চেক আপ, তারপরের দিন ফ্লাইট। ঠিক আছে, এখন ছাড়ছি, কোনো খবর হলে আপনাকে বলবো, আপনি একদম টেনশন করবেন না, আমি সামলে নেব বলে ফোনটা কেটে দিলেও বুঝতে পারলাম উনি টেনশন করছেন। আরশির বাবার টেনশনের কথা মনে হতেই 3 বছর আগে নিমন্ত্রিত হয়ে রমেশবাবুর মেয়ের বিয়েতে যাবার কথা মনে পড়তে লাগলো। সালটা ছিল 2022-এর 3রা মাঘ, 17ই জানুয়ারি। আমাদের দোকানের খরিদ্দার রমেশবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম। আমাদের দোকানের পাশের ব্যাংকে রমেশবাবু চাকরি করতেন। আমরা পাইকারি দামে গ্রোসারির মালপত্র বিক্রি করতাম। উনি সেটা কি করে জানতে পেরে আমাদের দোকান থেকে মালপত্র নেওয়া শুরু করেছিলেন, সেটা বাবার আমল থেকেই। সেই থেকে আমাদের সাথে ওনার পরিচয়। বাবা মারা যাবার পর ব্যবসা যখন টাকার অভাবে টালমাটাল খাচ্ছিল, অনেক খরিদ্দার আর মহাজন দোকান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন কিন্তু রমেশবাবু পাশে দাঁড়িয়ে আমাকে যেমন উৎসাহ দিয়েছিলেন, তেমনি প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমার দোকান থেকেই কিনতেন। একে পুরনো খরিদ্দার, তার উপর অত্যন্ত ভদ্রলোক বলে কখনো দাঁড় করিয়ে রাখতাম না, তাছাড়াও খুব সম্মান করতাম ওনাকে। সেই উনি ওনার মেয়ের বিয়ের মালপত্র নিতে দোকানে এসে আমাকে নিমন্ত্রণ করে বলে গিয়েছিলেন বিয়েতে না গেলে উনি খুব রাগ করবেন। আসলে রাতের দিকে 10টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়ে আবার বিয়ে বাড়িতে খুব একটা যাওয়া হয় না, কিন্তু রমেশবাবুর ব্যাপারটা ছিল আলাদা, ওনাকে না করতে পারিনি, তাই বাধ্য হয়ে 7টার মধ্যে দোকান বন্ধ করে মায়ের শরীর খারাপ থাকা সত্ত্বেও ওনার মেয়ের বিয়েতে সেদিন যেতে বাধ্য হয়েছিলাম। বড় প্যান্ডেল বেঁধে ধুমধাম করে বিয়ে হচ্ছে, শুনেছিলাম প্রায় 600 লোকের নিমন্ত্রণ।
বিয়ে বাড়িতে পৌঁছতেই রমেশবাবু আমাকে কোণে সেজে থাকা মেয়ের কাছে নিয়ে গেলেন। আমি গিফটটা দিয়ে নমস্কার করে ঘুরতেই রমেশবাবু বললেন, পকোড়া, কফি, ফুচকা আছে, যেটা ভালো লাগে খাও। যখন খেতে বসবে সোজা 3 তলায় চলে যাবে। একটু হেসে সেদিন বলেছিলাম, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক খেয়ে নেব, আপনি অন্যদের দেখুন। পকোড়া ফুচকার দিকে না গিয়ে জবরদস্ত ঠান্ডায় কফির ছেলেটার কাছ থেকে 1 কাপ কফি নিয়ে খেতে লাগলাম। আমি অশোক, বাজারের মধ্যে গ্রোসারির দোকান আমার। মোটামুটি ভালোই চলে, পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি করি। সারাদিন খরিদ্দারের ভালোই চাপ থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা সকাল 7টায় দোকান খুলি। দুপুরে বাড়ি এসে খেতে খেতে প্রায় 3টে বেজে যায়। একটু রেস্ট নিয়ে বিকেল 4:30টার দিকে আবার দোকান খুলি। বন্ধ করতে করতে রাত 10টা। দোকানটা ছিল আমার বাবার। উচ্চ মাধ্যমিক পাস করার পর বাবা বললেন, আমার সঙ্গে দোকানে চল, পড়াশোনা করে চাকরি পাবি কি না ঠিক নেই, তার থেকে ব্যবসাটা শিখে নে, তোর কাজে লাগবে। দোকানদারি করতে হবে শুনে প্রথম প্রথম আপত্তি করলেও পরে দোকানে যেতে যেতেই দোকানে যাওয়াটাকে একটা নেশা হয়ে দাঁড়ালো। বাবা হাতে ধরে সব শিখিয়ে দিতেন, মহাজনদেরও চিনিয়েছিলেন। বাবার বাজারের মধ্যে সৎ ব্যবসায়ী হিসেবে একটা নাম ছিল। বছর 2 হলো মাঝে মাঝে বাবার পেট ব্যথা করত। ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে আবার কিছুদিন ভালো থাকতেন। এইভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন পেটের মধ্যে অসম্ভব ব্যথা হতে লাগলো। দোকান বন্ধ করে বাবাকে কলকাতার হসপিটালে ভর্তি করে দিলাম। পরীক্ষা নিরীক্ষা করবার পর জানতে পারলাম বাবার ক্যান্সার হয়েছে। 7 লক্ষেরও বেশি টাকা খরচ করার পর 21 দিনের দিন 56 বছর বয়সে আমাকে আর মাকে রেখে বাবা চলে গেলেন। গল্পটি 3টি পর্বের, দ্বিতীয় পর্ব আগামীকাল। আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।